ইব্রাহিম শেখ আহানকে সাথে নিয়ে নতুন ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছে। জাফর খানের দলবল আজ শেখ গ্রুপে অফিসের সকালের দিকে এসেছিল। চীনা ক্লায়েন্টের সাথে যেন দেখা না করে। জাফর খান ডিলটা হাতছাড়া করতে চায় না, তাই জাফর খান দলবল নিয়ে অফিসে যায়। আজও এসেছিল। সেটাই আহানের কাছে খবরটা পেয়ে অনুভব অফিসে আসে। 12টার দিকে অনুভব অফিসে এসে সে তার বরাদ্দকৃত কেবিনে বসে। অনুভব ফোন বের করে কিছুক্ষণ ফেসবুক ঘাটলো, ল্যাপটপ বের করে অফিসের কিছু হিসাব মিলানোর চেষ্টা করছিল। অরু ফারহার ক্লাস শেষে ভার্সিটির প্রাঙ্গণে বসে আছে। তাদের সাথে আরো দুটি ছেলে মেয়েও যোগ দিয়েছে। একজনের নাম তানিয়া, অন্যজনের নাম রুদ্র। দ্বিতীয় ক্লাসের সময় তাদের সাথে পরিচয় হয়। অরু, ফারহা, রুদ্র, তানিয়া গোল হয়ে গল্প করছে, মূলত নবীনবরণ অনুষ্ঠানের বিষয়ে। প্রিন্সিপাল জানিয়েছে 2 দিন পর তাদের নবীনবরণ অনুষ্ঠান, আর যে যেটা পারে পার্টিসিপেট করতে পারে। ফারহা ভাবছে 3 বান্ধবী মিলে একই শাড়ি পরবে। অরু শাড়ির কথা শুনে না করে দেয়। সে শাড়ি পরবে না, এই শাড়ি 4 বছর আগে তাকে ছন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু ফারহা ছাড়বে না। তানিয়া অরুকে বুঝাচ্ছে কেন পরবে না। অরু একটার কথা, সে হাঁটতে পারে না, কিন্তু ফারহা নাছোড়বান্দা। তোরা মেয়েরা এত ন্যাকামি করিস কেন? শাড়ি পরে নাকি হাঁটতে পারবে না। তানিয়া রুদের কথা শুনে বলল, মেয়েরা বলে কাকে বোঝাচ্ছিস তুই? শাড়ি তো অরু পড়তে যাচ্ছে না। ওই একই, তোরা মেয়েরা সব কইরে নাটকবাজ। রুদের কথা শুনে শেষমেশ অরু রাজি হয়, বলে দেয় এটাই শেষ। সময় তখন 1টা বাজে। অরু, ফারহা, তানিয়া আর রুদ্রে থেকে বিদায়ে বাসার যাওয়ার জন্য 2 বান্ধবী হাঁটতে হাঁটতে এগোতে থাকে। ফারহা একটা বিষয় হঠাৎই খেয়াল হয়, তাই অরুর দিকে তাকায়। ফারহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অরু বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস অরু? না তো, কেন? কিছু না। আচ্ছা চল কিছু একটা খেয়ে নেই। ফারহা দেখলো অরু আমার নিজের ভাবনার মাঝে ডুবে, তাই বলল, অরু হ্যাঁ বল। তুই শুনতে পাসনি? মন কই থাকে তোর? গত 2 দিন থেকে তুই কেমন আনমনা হয়ে যাচ্ছিস, ঘটনা কি? কোথাও প্রেম টেম করছিস নাকি? ফারহার কথা শুনে অরুণিকা অদ্ভুত চোখে তাকায়, বলে কি এই মেয়ে? রাগ নিয়ে বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আঙ্কেলকে বলবো পাবনা পাঠাতে? রাগ করস কেন বেয়াদব মাইয়া, চল এখান কিছু খাই। ওরও বুঝলো এই ফারহা হালকা খাওয়ার মানে। ভোর দুপুরে ফুচকা খাবে এখন। দুপুর 3টার দিকে অনুভব বাসায় ফিরে এসেছে। ড্রয়িং রুমে পা দিতেই আহমিকা শেখ অনুভবকে বলল, মেয়েটা এখনো বাসায় ফিরেনি, তোর বাবা তো আসেনি, তুই একটু খোঁজ নিয়ে দেখ না তো বাবা, ইহা মতো নাই। মায়ের কথায় অনুভব বিরক্ত হলো। আমি দেখছি বলে অনুভব আবার বাইরে চলে আসে। গাড়িতে উঠবে তখনই দেখতে পায় ওরু গেট দিয়ে শেখ ম্যানশনে প্রবেশ করছে। অনুভব মনে মনে বললেও, বাসায় মানুষ চিন্তায় মরছে আর উনি হেলে দুলে বাসায় ফিরছে। অনুভব ভিতরে চলে যায়। ওর ড্রয়িং রুমে এসে দেখতে পায় অনুভব সোফায় বসে আছে। আহমিকা শেখ ওরুকে দেখে বলল, এসে পড়ছি, জাগে ফ্রেশ হয়ে নে। আচ্ছা বড় আম্মু। আহমিকা শেখ কিচেনে চলে যায়। বলে ওর উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ালে অনুভব গম্ভীর কণ্ঠে বলে, দেরি হলো কেন? অনুভবের কথা শুনে ওরু চমকে যায়, পা দুটো থেমে যায় মুহূর্তেই। লোকটা তাকে কিছু বলল? গলা শুকিয়ে আসছে যেন। এসেছে থেকে তাকে একটা কথাও বলেনি। মির্কি রোগীর মতো ছটফট করতে লাগে। অনুভব আবার বলল, দেরি কেন হলো? উরু কি জবাব দিবে? গলা দিয়ে কথাই বের হচ্ছে না যেন। কাপা কাপা কণ্ঠে বলল, ফ্রেন্ডের ছাঁচা ছিলাম ভাইয়া, বলে দৌড়ে উপরে চলে যায়। ফারহা বাসায় ফিরে ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলো। কাঙ্ক্ষিত আইটিতে ঢুকে মেসেজ দেখে মুচকি হাসলো। বেশ কয়েক মাস আগে একজনের সাথে অনলাইনে পরিচয় হয়, যা পরবর্তীতে সময়ে দুইজনের মধ্যে প্রণয় ঘটে। ফারহার মেসেঞ্জারে ঢুকে কাঙ্ক্ষিত আইডিতে কল দিল। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, ফারহা। এইটাকে এই কণ্ঠ ফারহা অতি প্রিয়। কিভাবে যেন আস্তে আস্তে এত প্রিয় হয়ে গেল সে নিজেও জানে না। ওপর পাশ থেকে আবার বলল, ফারহা আমি দেশে এসেছি। সত্যি? কবে এসেছেন? এই তো 2 দিন হচ্ছে। আপনি আমাকে আজ এ কথা বলছেন আহান? তোমাকে সারপ্রাইজ দিব ভেবে বলিনি, কিন্তু সময় সুযোগ হচ্ছে না বিদায় এখন বললাম। তো আমার সামনে কবে আসবে? আপনি না হয় নিজের খুঁজেই নিন আমায়। চ্যালেঞ্জ করছো? তোমাকে খুঁজে বের করা আমার 2 মিনিটের ব্যাপার, বুঝেছো? ফারহা জানে সে সামনে না গেলেও আহান তাকে ঠিকই খুঁজে বের করবে। প্রায় 10 মিনিটের মতো কথা বলে সে ফোন রেখে দেয়। সময় তখন রাত 9টা। আহমিকা ও রহিমা মিলে রাতের রান্না করছে, প্রায় শেষের দিকে রান্না। অনুভব এসেছে শুনে অনুভবের আপু আয়েশা ও তার ছেলে মেয়েও এসেছেন। তার ছেলের নাম রুবায়ত, মেয়ের নাম রুহানি। অরুর ফুপির সাথে কথা হলে রুহানি ও ঈশা মিলে আড্ডা দিচ্ছে। ইব্রাহিম শেখ কিছুক্ষণ আগে শেখ ম্যানশনে ফিরে এসেছেন। রহমান আহমেদ ও ইব্রাহিম শেখ বসে কথা বলছিলেন। চীনা ক্লায়েন্টদের সাথে ডিল ফাইনাল হয়েছে, তবু ইব্রাহিম শেখ চিন্তিত হয়ে আছেন। জাফর খানের দলের লোক তাকে সকালে হুমকি দিয়েছেন। রুবায়েত আহমিকা শেখকে বলল, মামি ভাইয়া কোথায়? অনুভব তো নিজের রুমে আছে। আচ্ছা মামি, আমি গিয়ে দেখা করে আসছি। রুবায়েত সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। অনুভব নিজের রুমে তখন ল্যাপটপ নিয়ে বসে অফিসিয়ালি কিছু কাজ করছিল। রুবায়েত অনুভবের কাছে এসে বলল, কি ব্রো, দেশে ফিরছি একটাবারও বললি না? আগে থেকে তো আরো সুদর্শন হয়েছিস দেখছি। অনুভব মাথা তুলে রুবায়েতের দিকে তাকিয়ে বলল, ফালতু কথা বাদ দে। কখন এসেছিস? ফুপি এসেছে?
এসেছে অনেকক্ষণ তো হলো, ঘরের কোনায় লুকিয়ে আসিস। মা বাবা এসেছে, রুহানিও এসেছে, নিচে আছে ওরা। অনুভব ল্যাপটপটা বন্ধ করে রুবায়েতের সাথে নিচে নামে। অনুভব নিচে নেমে তার ফুপুরকে দেখতে পায়। আয়শা অনুভবের কাছে ডাকলে অনুভব আয়শার কাছে গিয়ে বসলো। অনুভব দেখলো উরু ঈশা আর রুহানির সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। অনুভব রাগে ফেটে পড়ে, ইচ্ছা করে থাপড়িয়ে দাঁত দুটো ফেলে দিতে, কিন্তু ইব্রাহিম শেখ আসেন বিদায় অনুভব চুপচাপ তার ফুপির সাথে বসে থাকে। ফুপিকে ভুলে গেছি শোনো, দেশে ফিরে একটাবারও আমায় ফোন দিলি না। তোমাদের ভুলি কি করে বলো, এখন বলো কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই এসেছিস আমরা সবাই আরো ভালো আছি। আহমিকা শেখ সবাইকে খাওয়ার জন্য তাড়া দিলেন, সবাই একসাথে খেতে দেওয়া হয়েছে। রুহানি, রুবায়েত, ঈশা সবাই একসাথে বসেছে। অরুর ফোন আসায় সে বাদ পড়ে গেছে। কথা বলা শেষ করে এসে ডাইনিং এ আসলে দেখে অনুভবের পাশের সিটটা ফাঁকা। অরু বসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে আছে। আয়শা উরুকে দেখে বলল, দাঁড়িয়ে আছিস কেন, উরু বসে পড়। আহমিকা শেখ উরুকে বসতে বললে উরু চুপচাপ অনুভবের দিকে তাকায়। সে মাথা নিচু করে কেন এমন খাচ্ছে। উরু চেয়ারে বসে নিজের খাওয়ার মন দেয়, কিন্তু ভাত না খেয়ে আঁকিবুকি করছিল, তার গলা দিয়ে ভাত নামছে না মনে হয়। অনুভব সেটা থেকে ধমকে বলল, খাচ্ছিস না কেন? অনুভবের ধমক খেয়ে উরু কেঁপে ওঠে। এই লোকটা এমন কেন? সব সময় মুখ বই গম্ভীর করে রাখে আর নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে। বিড়বিড় করে বলল, হিটলার একটা। রাতের খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে অবস্থান করছিল। রুহানি, ঈশা ও অরু নিজের রুমে গল্প করছিল। পড়াশোনার চাপে সেরকম আশা হয় না রুহানির। অনেকদিন পর উরু আর ঈশাকে পেয়ে যেন দিন দুনিয়া এক করে ফেলছে সে। রুহানি আর উরুকে বলল, আপু চলো লুডো খেলি, অনেকদিন থেকে লুডো খেলি না। ঈশাও রুহানির সাথে যোগ দিল, দৌড়ে গিয়ে লুডো নিয়ে আসে। তিনজন মিলে লুডো খেলছে। রুবায়েত খাওয়া শেষ করে ছাদে আসে, দেখতে পায় অনুভব আকাশের দিকে তাকিয়ে আছে, ধোঁয়া ছাড়ছে। অনুভব কারো পায়ের শব্দে বিছানায় তাকায়, দেখতে পায় রুবায়েত হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। সিগারেটটা ফেলে দিয়ে, তুই এখানে? রুবায়েত এসে অনুভবকে বলল, তুই সিগারেট খাওয়া শুরু করেছিস? অনুভব জবাব দিল না, উল্টো রুবায়েতকে বলল, কিছু বলবি? রুবায়েত ছাদে রেলিং এর উপর দু হাত রেখে বলল, উরু তোকে ভয় পায়? রুবায়েতের কথায় অনুভব তার দিকে তাকায়। উরু তাকে ভয় পায়, আসলেও ভয় পায়। 2 দিন আগে সেদিন দেখেছিল উরু ভিতু ভিতুর মুখটা, যখন সে অনুভবকে দেখতে পায় চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। অনুভবের জবাব না পেয়ে রুবায়েত কিঞ্চিত হাসলো, তারপর বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রুবায়েত চলে যায়। অনুভব আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সেও চলে যায়। নিচে এসে উরু রুমের পরের রুম অনুভবের হওয়াতে উরুর রুম ক্রস করতে শুনতে পায় ভিতর থেকে হাসি শব্দ। অনুভব দাঁড়িয়ে পড়ে দরজার কাছে এসে দেখে উরু, ঈশা, রুহানি, রুবায়েত মিলে লুডো খেলছে আর হাসছে। রুহানি লুডো খেলতে গিয়ে ওর গুটি কেটে দেয় ঈশা, তাই ঈশা আর রুবায়েত হাসছে। রুহানি মুখ ফুলে দরজার দিকে তাকিয়ে অনুভবকে দেখতে পেয়ে বলে, ভাইয়া দেখো, আপু আমার সাথে চিটিং করেছে। ঈশা বলল, কই কই চিটিং করলাম? অনুভব ফুস করে নিঃশ্বাস নিয়ে বলে, তোরা কি এখনো ছোট বাচ্চা আছিস? বাচ্চাদের মতো করছিস যে, বলে চলে যেতে নেয়। রুবায়েত বলে, ভাইয়া তুমি খেলবে আমাদের সাথে? তোরা কি আমাকে দেখে বাচ্চা মনে হয়? না তোমাকে দেখে বুড়ো মনে হয়, বয়স তো কম হলো না। রুবায়েতকে রাগ দেখিয়ে অনুভব চলে যায়। এদিকে রুবায়েতের কথা শুনে ঈশা রুহানি ফিক করে হেসে দেয়। নায়িকার নামটা চেঞ্জ করা দরকার, সবাই বলতেছে নায়িকার নাম ভালো না, তোর সামনে দেখি নায়িকার নাম হয়তো চেঞ্জ করতে পারি। কেটে গিয়েছে মাঝে একদিন, অনুভবের ভূমি চলে গিয়েছে। রুহানি কয়েকদিন বাদে এক্সাম শুরু হবে। সে ঈশার সাথে সেম ক্লাসে পড়ে। ওদের ভার্সিটিতে আজ নবীন বরণ অনুষ্ঠান আছে। গতকাল সকালবেলা আয়শা সবাই চলে যায়। ওরা চলে গেলে উরু ঈশাকে নিয়ে ফারহা, তানিয়া একসাথে শপিং মলে গিয়ে তাদের শাড়ি কিনেছে। ফারহা ও তানিয়া সকালে উরুকে ফোন করে মনে করে দিয়েছে শাড়ি পরার কথা। দেখা গেল শাড়ি না পরে চলে আসবে। সকালে ওরু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। নিচে নেমে দেখে আহমিকা শেখ ও রহিমা খালা নিচে সকালের জন্য নাস্তা বানাচ্ছে। উরু কিচেনে এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখে আহমিকা শেখ ডাক দিলেন। উরু তার কাছে যেতে বলল, কিছু লাগবে? তুমি কখন ফ্রি হবে বড় আম্মু? এই তো নাস্তা বানালেই শেষ, আমাকে শাড়ি পরিয়ে দিবে? আহমিকা শেখ উরুর কথা শুনে তাকায় তার দিকে। উরু শাড়ি পরতে চাইছে। তাকে সেই 4 বছর আগে শাড়ি পরেছিলেন তিনি, তারপর থেকে উরু আর শাড়ি পরেনি। এতদিন পর আজ হঠাৎই শাড়ির কথা শুনে খুশি হয়েছেন তিনি। আচ্ছা নাস্তাটা হয়ে যাক, আমি যাচ্ছি তোর রুমে। উরু আহমিকা শেখকে জড়িয়ে ধরে বলে, তুমি খুব ভালো বড় আম্মু, পাগলি মেয়ে একটা। উপর থেকে অনুভব আহমিকা শেখকে বলল, মা আমার কফি দেও, আমি ছাদে যাচ্ছি। আহমিকা শেখ উপরে তাকিয়ে বলল, দিচ্ছি। আহমিকা শেখ আগে কফি করে রেখেছেন, তিনি জানেন সকালবেলা তার ছেলে কফি লাগে। একটা মগে কফি ঢেলে উরুকে বলল, উরুমা তুই একটু দিয়াই তো। আমি? ঈশা তো মনে হয় রুমে, তুই একটু জানা মা। ওরু কফির মগটা হাতে নিয়ে ছাদের দিকে গেল, দেখতে পেল অনুভব উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। ওরু অনুভবকে দেখে দাঁড়িয়ে যায়। কফি নিয়ে তো এলো, এখন কি করবে সে? অনুভব কারো অস্তিত্ব বুঝতে পেরে পিছন ফিরে তাকায়, দেখতে পায় উরু কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। তাই অনুভব বলল, কফি যদি ঠান্ডায় হয়ে যায় তাহলে আনার কি দরকার ছিল?
অনুভবের কথা শুনে ওরু অনুভবের দিকে তাকায়, চোখাচোখি হতেই চোখ নামিয়ে ফেলে। অনুভব ফোঁস করে নিঃশ্বাস নেয়। সামনে এগিয়ে সে কবির মুখটা নিয়ে যায়। অনুভব মুখটা নিতেই পিছন ফিরে চলে যেতে নিবে, তখন অনুভব বলে, স্টপ ওরু। ওরু দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ অনুভবের সামনে উরুর কাছে এসে দাঁড়ায়। উরু নিচের দিকে তাকিয়ে আছে, তার হাঁটু কাঁপছে। অনুভব উরুকে পা থেকে মাথা অব্দি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে নিল। চোখে মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে গট গট পায়ে মুখ নিয়ে নিচে নেমে যায়। উরু সেখানে স্তব্ধ হয়ে যায়। পুরুষালী করা পারফিউমের গানে নাড়া সদ্য ছড়িয়ে যায়। চোখ বড় বড় করে তাকায়, জুড়ে শ্বাস ফেলে। হার্টবিট হয়তো হাতুড়ি পিটাচ্ছে যেন। সকালে নাস্তার টেবিলে সবাই বসে আছে। ইব্রাহিম শেখ উরুকে বললেন, উরুমা ভার্সিটি কেমন লাগছে? ভালো লাগছে বড় আব্বু, আজকে তো নবীন বরণ অনুষ্ঠান আছে, একটু পরে রেডি হব। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো। নাস্তা শেষ করে আহমিকা শেখ উরুকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ি পরানো শেষে হালকা করে একটু সেজে নেয়। চোখে কাজল দিয়ে, ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক দেয়। চুলগুলো ছেড়ে দিয়ে পিছনে গাছ গুজে দেয়। ব্যাস, এতে উরুকে অপরূপ সুন্দর লাগছে। আহমিকা শেখ উরুকে চিবুক ধরে মাথা তুলে বলে, মাশাল্লাহ, আমার উরুমাকে অত ভারী মিষ্টি লাগছে, একদম যেন ফুলের মতো, কারো যেন নজর না লাগে। এই বলে তিনি উরুর কানে কাছে কাজলের টিকা দিয়ে দেয়। আহমিকা শেখের কথা শুনে উরু বলল, কি যে বলো না বড় আম্মু, আমি দেখতে এতটা সুন্দর না যতটা তুমি বলো। তোমরা বানিয়ে বানিয়ে এক লাইন সবসময় বেশি বলো। আহমিকা শেখ হেসে বললেন, তার চোখে অভিজ্ঞতা দীপ্তি। তিনি বললেন, সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না মা, মন থেকেও আসে। যার মন সুন্দর তার মুখে এরকম আলো থাকে। এখন আমার ছেলে বুঝলেই হলো। ওর লজ্জায় নুয়ে ফেলে বিড় করে বলে, তোমার ওই হিটলার ছেলে বুঝবে না বড় আম্মু। আহমিকা শেখ আর কিছু বলল না, তিনি নিচে চলে এসেছেন। ওর নিজে রেডি হয়ে সেও নিচে নেমে এলো। ফারহা উরুকে দেখে তার কাছে ছুটে গিয়েছে, বলল, আরুপি, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। ড্রয়িং রুমে অনুভব সোফায় বসেছিল, সেও বের হবে একটু পর। ইব্রাহিম শেখ বের হলেই তারা অফিসে চলে যাবে। ফারহার কথা শুনে তার দিকে তাকায়, দেখতে পায় উরুকে শাড়ি পরিহিত উরুকে। ইব্রাহিম শেখ আসলে সে সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য রওনা হয়। অনুভব এক পলক তাকায় তার যাওয়ার দিকে। ফারহার সাথে উরুকে দেখা হওয়া মাত্রই ফারহা বলল, তোকে যা লাগছে উরু, আজ ভার্সিটির সবাই তোকে দেখতে পাগল হয়ে যাবে। ফালতু কথা বাদ দে তো ফারহা। ভার্সিটিতে সকাল থেকে উৎসবের আমেজ, নবীন বরণ অনুষ্ঠান বলে কথা। ক্যাম্পাসে প্রতিটি কর্নারে রঙিন বেলুন, ব্যানার আর ছেলে মেয়েদের হাসি ঠাট্টা যেন ক্যাম্পাসটাকে একটা স্বপ্নপুরীতে রূপ দিয়েছে। মঞ্চের পাশ দিয়ে সাজানো হচ্ছে চেয়ার। এডিটোরিয়ামে চলছে রিহার্সেলের শেষ মুহূর্ত। উরু ফারহা ভার্সিটিতে ঢুকে তানিয়া রুতের সাথে দেখা হয়ে যায়। ক্যাম্পাসে ঢুকে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তানিয়া বলে, শাড়ি থেকে সুন্দর লাগছে উরু। পাশ থেকে রুদ্র বলল, পুরো পেতনির মতো লাগছে তোদের। ফারহা বলল, কি বললি তুই? কিছু বলি না, চল বসে পড়ি। প্রিন্সিপালের ভাষণের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। মঞ্চে পর পর পারফরমেন্স করছে একের পর এক নতুন মুখ। গান, নাচ, কবিতা সব মিলিয়ে যেন এক টুকরো রঙিন সময়। অরু, ফারহা, তানিয়া আর রুদ্র একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করছিল। হঠাৎই মাইক্রোফোনে ঘোষণা সুর ভেসে এলো। পরবর্তী পরিবেশনায় থাকছে একটি একক আবৃত্তি, উপস্থাপনা করবেন তাজবির খান। সবাই যেন ঝলকে উঠল। ক্লাস টপার মঞ্চে উঠছে। স্টেজে উঠে দাঁড়ায় তাজবির খান। আজকের অনুষ্ঠানে ভিড়েও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিপসিপে গরম, ধীরস্থির হাঁটা আর সেই উপিচাতি ভঙ্গি। সে শুরু করলো আবৃত্তি। আবৃত্তি শেষে চারিদিকে করতালি মুখরিত। এত সুন্দর আবৃত্তিতে একে একে সবার উপস্থাপনা, হাসি উল্লার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। উরু, ফারহা, তানিয়া, রুদ্র ভার্সিটি গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ফারহা বলল, রুদ আর তানিয়ার বাসা তো একদিকে, ওরা তো চলে যেতে পারবে, আমি আর উরু চলে যাব। তোরা যেতে পারবি? ব্রিজের মাথায় অনেক বোকাটে ছেলে আড্ডা দেয়। চিল ভাই, আমি ফারহা আছি না, চিন্তা করিস না, তাছাড়া আমার রিক্সা নিয়ে চলে যাব। এতপর তানিয়া রোদ চলে যায়। উরু ফারহা একটা রিক্সায় উঠে বসে। ব্রিজের মাথায় এসে উরু ফারহা দেখতে পায় কিছু ছেলে পেলে আড্ডা দিচ্ছে। তাদের দেখে নাস্তা আটকে ধরে। রিক্সা চালক দেখে ভয় পালায়। আরও ফারহা ভীষণ ভয় পেয়ে যায়। ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, ওই ভোর সন্ধ্যায় কই যাচ্ছিস পাখিরা? ফারহা তাদের দেখে বলল, পথ ছাড়েন, এভাবে পথ মেয়েদের বিরক্ত করা মানে কি? অসভ্যদের মতো মেয়েদের পথ আটকে আছেন, পথ ছাড়েন, বাসায় কি মা বোন নাই নাকি? ফারহার কথা শুনে ছেলেগুলো মনে ক্ষিপ্ত হয়ে গেল। একজন বলল, ধর শালে দুটাকে, আমগরে তেজ দেখায়, তেজ একজন ছুটিয়ে দিব। ছেলেটার কথা শুনে উরু ফারহা ভয় পেয়ে পিছনে দৌড় দেয়। ছেলেগুলো তাদের পিছনে। ধর শালিরে ধর, পালাইতেছে যেন না পালাতে পারে। চারিদিকে আধার ঘনিয়ে আসে। উরু ফারহা দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে বেঁধে পড়ে যায়। ছেলেগুলো তাদের কাছে এসে বলল, আর কত দৌড়াবি পাখি, সেই তো আমাদের কাছে ধরা পড়লি, শুধু শুধু ছুড়লে এনার্জিগুলো নষ্ট করলি। ছেলেগুলোর মধ্যে মেন লিডার বলল, তাদের ধরার জন্য। ছেলেগুলো উরু ফারহাকে ধরতে নেবে, তখনই কে একজন এসে ছেলের হাত মুচড়ে ধরে। লিডার ছেলেটাকে বলল, এই কে রে তুই, আমাদের কাজে বাধা দিচ্ছিস? আমায় চিনিস? রায়হানের এলাকায় এসে রায়হানের কাজে বাধা দিচ্ছিস?
পুরুষ অবয়বটি মেন লিডার ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। আফসাল ওই ছেলেটিকে দেখতে পেল। কালো পোশাক পরিহিত বলিষ্ঠ পুরুষটাকে। চোখে মনি কেমন জল জল করছে। গম্ভীর সুরে বলল, আমি তোদের জম, বুঝলি? তোদের মতো কাপুরুষদের কবরে পাঠাতে আমার আগমন বলেই হাতে থাকা হকি স্টিক দিয়ে এলো পাথারে মারতে শুরু করে। ওরু ভয়ে কেঁপে ওঠে বারবার। সামনে থাকা পুরুষটাকে ভয়ঙ্কর রূপ দেখে ফারহা এগিয়ে আসে, ওরুকে শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামে, যেখান থেকে বের হয়ে আসে আহান। দৌড়ে এসে অনুভবকে ধরে। সে জানে অনুভব ঠিক কী রকম। এখন যদি না থামায় এইখানে মার্ডার হয়ে যাবে। তাই অনুভবকে শান্ত করার জন্য বলল, ভাই থাম, দেখ মেয়ে দুটো ভয় পাচ্ছে, তুই যা করা পরে করিস। আহানের কথা শুনে অনুভব চিল্লিয়ে বলে, ওই বাসটার সাহস কি করে হলো ওর দিকে হাত বাড়ানোর? জ্যান্ত পুঁতে ফেলবো আমি। তারপর ফিরে উরুর দিকে তাকিয়ে দ্রুত সেখানে গেল। উরুকে হেঁচকা টেনে নিজের কাছে এনে আহানকে বলল মেয়েটাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। বলেই সে উরুকে নিয়ে গাড়ি টান দেয়। আহানের সামনে থাকা মেয়েটার দিকে এগিয়ে এসে বলল, চলুন মিস। সামনে থেকে আলো ফারহার মুখে পড়ায় আহান ফারহাকে স্পষ্ট দেখে বলল, ফারহা তুমি এখানে? গাইস, নায়িকার নামটা একটু সমস্যা হওয়ায় নায়িকার নাম আরুনিকা বাদ দিয়ে আদিয়াত শেখ আয়াত রাখলাম। ফারহা আহানকে দেখে যেন সবকিছু ভুলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আহান বিস্ময়ে হতবাক, নীরবে তাকিয়ে রইল তার দিকে। এ যেন তাদের প্রথম দেখা, আর প্রথম দেখায় এমন কিছু হবে তা কল্পনা তো আসেনি সে। আহান ধীরে ফারহার মাথায় হাত রাখলো, নরম কণ্ঠেই বলল, কি হয়েছে ফারহা? ভয় পেয়েছ? কোথাও ব্যথা পেয়েছ? ফারহা এবার ধীরে মাথা তোলে। আহানের চোখে চোখ রাখতেই যেন হঠাৎই ব্যস্ততায় ফিরে আসে। এসে কি করলো? এতটা কাছে চলে গেছে আহানের। চমকে উঠে দ্রুত নিজেকে সরিয়ে নেয়। লজ্জায় মুখ নামিয়ে নেয় সে। ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। আহান ফারহার অবস্থা বুঝলো। ফারহা চোখে ভয়ের ছাপ। কোনো প্রশ্ন করেনি সে, শুধু পাশে দাঁড়িয়ে থেকে নিশ্চুপ। শোকে নিশ্চয় মেয়েটি নিচের দিকে তাকিয়ে আছে। তাই আহান মৃদু কণ্ঠে বলল, বাসায় পৌঁছে দেই। অনুভবে যাওয়ার সময় আদেশ সুরে বলেছে ফারহাকে পৌঁছে দিতে নিরাপদে। আহান ফারহাকে তাদের বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। বিদায় জানিয়ে গাড়ি ঘুরিয়ে নেয় সে। অনুভব গাড়ি স্টিয়ারিংয়ে শক্ত করে আঙ্গুল ধরল, যেন কিছু একটা ভেঙে ফেলবে। তার চোখে আগুন জ্বলছে, আর তার সমস্ত শরীর ভিতর থেকে উত্তাপ। এক মুহূর্তের জন্য সে দৃষ্টি ফিরিয়ে নেয় না আয়াতের দিকে, মানে আরুনিকার দিকে। কিন্তু ভিতরে ভিতরে গুঞ্জন তো চলছেই। রাগ, ক্ষোভ, হতাশা আর বিরক্তি মিশ্রণ। তার মন যেন অসীম আক্রোশে সিক্ত, আর প্রতিটি সেকেন্ড তার কণ্ঠে চাপ তৈরি হচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে। আয়াত ভয়ে যেন কুকড়ে আছে। অনুভবকে এই মুহূর্তে অনেক ভয় লাগছে, এমনিতে অনেক ভয় পায় সে। আহমিকা শেখ আয়াতের চিন্তায় ডুবে আছেন। সন্ধ্যায় পার হয়ে গেল, অথচ আয়াতও এখনো বাসায় ফিরেনি। আহমিকা শেখের মনটা খুঁজে খুঁজে ভয় পেতে শুরু করেছে। আয়াতের জন্য ইব্রাহিম শেখও চিন্তিত হয়ে বাসায় ফিরে আসেন। আহমিকা শেখ তার স্বামীর দিকে তাকিয়ে বলে, অনুভবকে ফোন দাও, আয়াতকে পেল কিনা খোঁজ নাও। অনুভব গাড়িটা শেখ ম্যানশনের সামনে প্রচণ্ড গতিতে এনে হঠাৎই ব্রেক কষল। চাকার ঘর্ষণে ধুলো উঠল চারিদিকে। চোখে মুখে অসভ্য রাগ, চোয়াল শক্ত। দরজা প্রায় ধাক্কা মেরে খুলে নেমে এলো সে। কোনো দিক না দেখে সরাসরি গাড়ির অন্য পাশে গিয়ে আয়াতের দিকে দরজাটা ঝাঁকি দিয়ে খুলল। নাম কণ্ঠে তার বজ্র ধ্বনি। একটু অপেক্ষা না করে শক্ত হাতে আয়াতকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলো। চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল তার সেই প্রচণ্ড রাগের সামনে। চোখে রক্তিম উত্তাপ, যেন এক মুহূর্তে সব পুরো ছারখার করে দিবে। ইব্রাহিম শেখ অনুভবকে ফোন দেওয়ার আগে অনুভব আয়াতকে টেনে ড্রয়িং রুমে ঢুকে পড়ে। রাগ অগ্নিঝরা হয়ে সে আয়াতের হাতটা এক ঝটকায় সরিয়ে নেয়, আর এক মুহূর্ত দেরি না করে শক্ত হাতে চর বসিয়ে দেয় গালে। প্রচণ্ড সেই শক্ত হাতে থাপ্পড় আয়াত ছিটকে গিয়ে পড়ে টেবিলের কাছে। বহু বছর পর এমন একটা চোর খেয়ে যেন মাথা ছাঁকুনি দিয়ে উঠল। চিন চিন করে ব্যথা ছড়িয়ে পড়তে লাগলো কপাল জুড়ে। আহমিকা শেখ ও ঈশা দৌড়ে আয়াতের কাছে ছুটে গিয়ে তাকে আগলিয়ে নেয়। ইব্রাহিম শেখ অনুভবের দিকে তাকে ক্ষিপ্ত হয়ে বলল, তুমি আয়াতকে মারছো কেন? অনুভব চিল্লিয়ে বলে, আমাকে প্রশ্ন করার আগে তোমাদের মেয়েকে বলো তার ফোন কোথায় থাকে। আমি আজ ঠিক সময়ে না গেলে কত বড় দুর্ঘটনা ঘটে যেত, তার কোনো আইডিয়া আছে? ইব্রাহিম শেখ কঠোর গলায় জানতে চান কি হয়েছিল। অনুভব একে একে সব ঘটনা খুলে বলে। সব শুনে ইব্রাহিম শেখ আহমিকা শেখ আতঙ্কিত হয়ে পড়ে। আহমিকা শেখ আয়াতকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। কত বড় বিপদ হতে যাচ্ছিল। তাই বলে তুমি ওকে মারবে ভাবে? পাগল হয়ে গেছো? ভুলে যাবে না ও শেখ পরিবারের বড় মেয়ে, আর সবচেয়ে বড় কথা আয়াত কিন্তু এই পরিবারের বউ। ইব্রাহিম শেখের কথায় অনুভবের প্রেক্ষিতে কিছু বলল না, গট গট করে উপরে উঠে যায়। আহমিকা শেখ ঈশা মিলে আয়াতকে নিয়ে যায় তার রুমে দিয়ে আসে। আয়াত রুমে এসে আয়নায় স্পষ্ট দেখতে পায়, গেলে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। অভিমানে তার গাঢ় হয়, চোখে পানি আসে তার। রাতে খাওয়ার টেবিলে সবাই আসলেও আয়াত আসেনি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছে, আর উঠেনি সে। ইব্রাহিম শেখ ছেলের দিকে চাইলেন। অনুভব এক মনে খাচ্ছে। ঈশা এসে জানায় আয়াতের প্রচণ্ড জ্বর এসেছে। ঈশার কথা শুনে অনুভব খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। অনুভব উপরে উঠে সোজা আয়াতের রুমে যায়। দেখতে পায় আয়াত গুটি সুটি মেরে শুয়ে আছে। অনুভব এগিয়ে যায় তার দিকে।
কপালে হাত রেখে চেক করে সে অনেক জ্বর এসেছে। কিছু না বলে সে বাইরে চলে যায়। অনুভব বাইরে যেতে ঈশা আর আহমিকা শেখ আসে রুমে। আয়াতের কাছে গিয়ে বসেন, মাথায় হাত দিয়ে চমকে ওঠেন। অনেক জ্বর এসেছে মেয়েটার। তার ছেলে যে খোঁজ করবে না বুঝেছে, তাই ঈশাকে বলল, তোর বাবাকে বল ডক্টরকে ফোন করতে। আয়াতের গাজর পুড়ে যাচ্ছে। ঈশা দৌড়ে ইব্রাহিম শেখের কাছে যায়। রহিমা দ্রুত এক বাটি পানি নিয়ে শুকনো কাপড়ের জলপট্টি দিতে থাকে। অন্ধকার একটি ঘর, নিঃশব্দ, ঘুটঘুটে অন্ধকার, হারিয়ে গেছে সময়ের হিসাব। ঘরে এক পাশে হাত পাও বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন যুবক। তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া। হঠাৎ খট করে দরজায় একটা আওয়াজ হয়। ভিতরে থমকে যায় নিঃশ্বাসও। দরজা ধীরে ধীরে খুলে যায়। হলুদ আলোয় আবছা ভেসে ওঠে এক পুরুষ অবয়ব। বজ্রকণ্ঠে বলে ওঠে, কে ধরতে গিয়েছিল আমার লাভ বার্ডকে, কে বল। কণ্ঠ শুনে যুবকটা কেঁপে ওঠে। সে ভয়ানক গলার স্বর। একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভুল হয়ে গেছে ভাই, প্লিজ আমাদের ছেড়ে দিন, আর কখনো এমন করব না। অনুভব হো হো করে হেসে ওঠে। হাসি থামিয়ে চোখ রাঙিয়ে বলে, আমাকে তোদের বলত মনে হয়? হ্যাঁ, কি ভেবেছিস তোরা ছেড়ে দেব? অনুভবের জিনিস ছোঁয়া সাহস, এই অনুভবের জিনিস ছোঁয়া তো দূরে কথা, কেউ যদি আমার জিনিসের শুধু অনুভব করতে চায়, আমি ওর কলিজা টেনে বের করে আনবো। এই বলে সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই যুবকের দিকে, যে আয়াতের দিকে হাত বাড়িয়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগে ছেলেটির হাতের উপর ধারালো অস্ত্র চালিয়ে দেয় অনুভব। মুহূর্তে রক্তে ভেসে যায় মেঝে। ছেলেটির আত্মচিৎকারে ভেদ করে ফেলে নিস্তবতা, আর সেই চিৎকারে যেন এক পৈশাচিক তৃপ্তি খুঁজে পায় অনুভব। বেশ কিছুক্ষণ পর আহান আসে। এসে অনুভব এই রূপ দেখে ভয় পায়। অনুভবের কাছে গিয়ে বলে, অনুভব, নো 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 অনুভব, তুই এই মুহূর্তে এটা করতে পারিস না। অনুভব পিছন ফিরে আহানের দিকে তাকায়। তার এই তাকানোর চোখে দৃষ্টি বিদ্যুৎ চমকানোর মতো লাগে। কি আছে এই চোখে? আহান বলল, কে হয় তোর ওই মেয়ে? আমি যতদূর জানি সে তোর কাজিন। তাহলে? আহানের কথা শেষ করতে পারলো না। তার আগে অনুভব স্লো হয়ে যে বলল, সে আমার এমন একজন যাকে একজন মেয়ে ভালোবেসে ভরবে না এমন। আহান বুঝলো না, তাই আবার বলল, কি হয় তোর? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, কেউ না। অনুভব বাসায় ফিরল রাত প্রায় 12টা। চুপচাপ ধীর পা ফেলে সে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ক্লান্তি ঝেড়ে ফেলতে লম্বা একটা শাওয়ার নেয়। তারপর কালো ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে সে নিজেকে কিছু হালকা অনুভব করে নিজের রুম থেকে বেরিয়ে সোজা আয়াতের রুমের দিকে পা বাড়ায়। দরজা খোলা দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু না ভেবে এগিয়ে যায়। ঠিক তখনই দেখে রহিমা খালা আয়াতের পাশে বসে আছে। মুহূর্তেই পা থমকে যায়। ভিতরে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাইরে। প্রায় 10 মিনিট পর রহিমা খালা বেরিয়ে গেলে অনুভব নিঃশব্দে রুমে প্রবেশ করে। আয়াত ঘুমিয়ে আছে, নির্জীব শান্ত। অনুভব এক পলক তাকিয়ে থাকে। তার ইগলের মতো তীক্ষ্ণ চোখ দেখে যেন আয়াতকে। আয়াতের গাল যেন একটু লাল, ও স্বাভাবিকভাবে লাল। অনুভব তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। চোখ খুলে ধীরে হাত বাড়িয়ে আয়াতের গালের উপর রাখে। গালে উত্তাপ বুঝেই যেন মুহূর্তে হাত সরিয়ে নেয়। কিছু না বলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে যায় অনুভব। সকালে ঘড়িতে তখন 7টা বাজে। জনবহুল শহরে ব্যস্ত রাস্তাগুলো জীবনের গতি যেন নতুন করে ছুটতে শুরু করেছে। কর্মক্ষেত্রে পৌঁছানোর তাগিদে তরুণ থেকে মধ্যবয়স্ক মানুষগুলো ছুটছে রোজকার মতো। জীবিকার টানে যেন শহরটা জেগে উঠেছে। স্নিগ্ধ এই সকালে চারিদিকে ভরে গেছে পাখিদের কিচিরমিচির শব্দে। জানলায় পর্দা ভেদ করে সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। সেই আলো এসে পড়ল আয়াতের চোখে মুখে। সে অস্বস্তিতে মুখ কুঁচকে নিল। দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলো একটা বোধ হয় এই সকালবেলার আলো। হামি তুলে আর মোড়া ভেঙে উঠতে চাইলেও পারল না আয়াত। মাথা ভার হয়ে আছে। আবারও ধীরে ধীরে বসে পড়ল। চোখে অদ্ভুত এক ঝাপসা ভাব। ওই স্পষ্ট গলা ডাক দিল, মা। আরো 5 মিনিট চুপচাপ বসে রইল। ধীরে ধীরে নিজেকে সামলে নিল। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল সে। গতকালের সারাদিনের ঘাম, ধুলাবালি, শরীরটা যেন মেসমেস করছে। মাথাটা ভার লাগছে। ভাবলো গোসল করলে হয়তো একটু হালকা লাগবে। শাওয়ার নিচে দাঁড়িয়ে গতকালের ঘটনাগুলো মনে করতে লাগলো আয়াত। কি হতে যাচ্ছিল তাদের সাথে? এক মুহূর্তে গা ছমছম করে উঠল। ভাবনাগুলোকে ছেড়ে ফেলে তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলো। মাথা ভালো করে মুছে ভেজা জলে হাতে নিয়ে বেলকুনিতে গিয়ে শুকাতে দিল। ঘড়ি কাটায় তখন 8টা। আয়াত নিচে নেমে রান্নাঘরের দিকে গেল। দেখে আহমিকা শেখ ও রহিমা খালা একসাথে সকালের নাস্তা প্রস্তুতি নিচ্ছে। আয়াতকে দেখে আহমিকা শেখ এগিয়ে এসে বলল, আয়াত, উঠে পড়ছিস তুই? জি বড় আম্মু। আয়াত একটু কুণ্ঠিত হলেও কিছু না বলে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ল। উপর থেকে ঈশা নিচে নেমে আয়াতকে দেখে তার পাশে গিয়ে বসলো। আপু, তুমি ঠিক আছো? জ্বর কমেছে? ঈশার প্রশ্ন করলো চিন্তিত গলায়। আমি ঠিক আছি ঈশা, জ্বরটা এখন অনেকটাই কমেছে, শান্ত কণ্ঠে জবাব দিল আয়াত। একটু তুমি ঈশা আবার বলল, কাল ভাইয়া তোমাকে থাপ্পড় দিয়েছে, অনেক ব্যথা পেয়েছিলে তুমি, তাই না আপু? আমার ভাইটা যে এমন কেন? আয়াত হালকা একটা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিচু গলায় বলে, যে ব্যথা গত 4 বছর আগে নিঃশব্দে আমাকে খেয়ে চলেছে, সেখানে এই সামান্য ব্যথা কিছুই না। ঈশা শুনতে না পেয়ে বলল, কিছু বললে তুমি? কই কিছু না তো। ডাইনিং টেবিলে আহমিকা শেখ নাস্তা পরিবেশন করছেন।
টেবিলে বসেছেন ইব্রাহিম শেখ, অনুভব, ঈশা আর আয়াত। সকালে নাস্তা চলছে। নাস্তা খেতে খেতে ইব্রাহিম শেখ জিজ্ঞেস করলো, রাতে কখন ফিরেছ? 12টার দিকে। কেন? ইব্রাহিম শেখ বলল, এত রাতে ফিরো? বাইরে কি রাজকার্য করছো? শহরের অবস্থা ভালো নয়, ব্যবসার ক্ষেত্রে অনেক শত্রু আছে, সব বিষয়ে গা ছাড়া ভাব ভালো বাদ দাও। অনুভব কিছু বলল না। আয়াত চুপচাপ টেবিলের এক পাশে ঈশার পাশে বসে আছে। মেয়েটা মাথা নিচু করে খাবারের নাড়াচাড়া করছে। অনুভব একবার তাকালো আয়াতের দিকে, তারপর চুপচাপ নাস্তা শেষ করে উঠে পড়ল, উপরের দিকে রওনা দিল। আয়াত নাস্তা শেষ করে নেয়। আজ আর ভার্সিটিতে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। মাথা একটু ভাল লাগছে, তাই সে সিদ্ধান্ত নেয় আজ বাড়িতেই থাকবে। অন্যদিকে ঈশা কলেজে যাবে, সামনের পরীক্ষা, তাই প্রস্তুতি নেওয়া জরুরি। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঈশা রওনা হয় কলেজের উদ্দেশ্য। এদিকে অনুভব রুমে এসে আহানকে ফোন করে অফিসে আসতে বলে ফোনটি কেটে দেয়। এরপর হাত ঘড়িটা হাতে পড়তে পড়তে নিচে নামে। আয়াত তখন ড্রয়িং রুমে বসেছিল। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে অনুভব নামছে। হাতে ঘড়ি ঠিক করতে করতে আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। লোকটাকে যেন ভীষণ সুন্দর লাগে তার চোখে। তবে অনুভব নিচে নামতে আয়াত দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভব ও ইব্রাহিম শেখ একসাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনুভব নিচে কেবিনে একান্তে বসে আছে। টেবিলের উপর ছড়ানো কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে গম্ভীর মনোযোগে কাজ করছে। চোখে চশমা, তার দৃষ্টি ফাইলের পাতায় আটকে। হিসেবে কিছু গরমিল যেন ভাবনায় রেখে ফেলেছে। সঙ্গে কিছু চীনা ক্লায়েন্টের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সদ্য সম্পন্ন হয়েছে। সব মিলে দায়িত্ব বেড়েছে। হতে পারে খুব শীঘ্রই তাকে দেশে বাইরে যেতে হবে। এমন অসময়ে অফিসের দরজায় হালকা শব্দ হয়। আহান ভিতরে ঢোকে। সোজা অনুভবের কেবিনে এসে হালকা একটা চাপা হাসি নিয়ে সামনে রাখা চেয়ারটিতে বসে পড়ে। অনুভব, আহান ডাক দেয় শান্ত কণ্ঠে। কাগজ থেকে চোখ সরিয়ে অনুভব ধীরে ধীরে তাকায় আহানের দিকে। চোখে এক ধরনের অস্থিরতা, শান্ত অভিব্যক্তি। আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? রাতে তোকে খুব স্বাভাবিক লাগছিল। অনুভব চোখে চশমা খুলে নরম গলায় বলল, আমি কি হব, আমি ঠিক আছি। আহান একটু থেমে বলল, কিন্তু রাতে তোকে তো। অনুভব হালকা একটা বাঁকা হাসি দিয়ে বলল, রাতের আধারে কাহিনী রাতে চাপা পড়ে গেছে, সেটা দিনে আলোতে খুঁজতে নেই। আহান গম্ভীর গলায় বলল, এটা কিন্তু বাংলাদেশ, এখনো কোনো ঝামেলা করবি না। তুই কিন্তু আমাদের কাজটা ভুলে যাস না, সাবধানে চলবি। আবারও বলছি, এখন এমন কিছু করবি না। হাতে আর কয়টা দিন মাত্র। অনুভব শুধু বলল, আই নো। আয়াত চুপচাপ বসে আছে। বাড়ির ভিতরে যেন নীরবতা জমে উঠেছে। বোরিং, বাইরে রোদ, ভিতরে বিষণ্ণতা, চোখে মুখে ক্লান্তির ছাপ। মনে যেন কিছু একটা ভার নিয়ে বসে আছে সে। আহমিকা শেখ রান্না শেষ করে এসে তখন নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। যাওয়ার আগে রহিমাকে ডেকেছিলেন, রহিমা, আয়াতকে একটু ফল কেটে দিও, মেয়েটার শরীর অনেক দুর্বল, কিছু খেলে শক্তি পাবে। রহিমা এক প্লেটে ফল নিয়ে এসে আয়াতের পাশে বসলেন। তিনি আদরে ভরা চোখে বললেন, আয়াত মা, তোমার কি মন খারাপ? আমাকে কও, কি হয়েছে? আয়াত ধীরে মাথা নাড়ে, ধীর কণ্ঠে বলে, ভালো লাগছে না তো খালা। রহিমা খালা তখন ওর কপালে হাত রাখে একটু চিন্তিত গলায় বলেন, তোমার কি মাথা ব্যথা করতেছে? দাঁড়াও, আমি তেল নিয়ে আহি, তেল মালিশ করলে মাথা ব্যথা কমে যাইব। আয়াত চুপ করে থাকে। রহিমা খালা উঠে যান তেল আনতে। আর আয়াত জানলার দিকে চেয়ে চুপচাপ নিশ্চুপ। ফারহা ভার্সিটিতে এসেছে, কিন্তু মনটা ঠিক বসছে না। সকাল থেকে বারবার আয়াতকে ফোন দিয়েছে, প্রতিবারই একই উত্তর, মোবাইল বন্ধ। ভেবেছিল ভার্সিটিতে আসলে দেখা হবে, হয়তো কিছুটা সময় একসাথে কাটানো যাবে, কিন্তু আয়াত আসেনি। কালকের ঘটনার পর আর আয়াতের খোঁজ পায়নি সে। তানিয়া কিংবা রৌদ্র দেখা নেই। একা একা ক্লাস করতে করতে মনটাও আর ভারী হয়ে ওঠে। ক্লাস শেষে সে হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে যায়। দরজার সামনে এসে দেখে তাজবীর বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া। তাজবীর সালামের উত্তর দিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি একা? আয়াত আসেনি? ফারহা মৃদু সুরে বলল, না ভাইয়া, আয়াতের শরীরটা ভালো না, তাই আসেনি। তাজবীর কপাল কুঁচকে চিন্তিত মুখে বলে, আচ্ছা। কেটে গেছে 2 দিন। এই 2 দিন আয়াত ভার্সিটিতে যায়নি। তানিয়া বা ফারহার সাথেও যেন মনোযোগ করতে পারেনি সে, কারণ তার ফোনটা আরও তার কাছে নেই। সেদিন রাতে অন্ধকারে দৌড়ানোর সময় যেন এক জায়গায় পড়ে গিয়েছিল ফোনটা। আয়াত বিষয়টা এখনো কাউকে বলেনি। ইহাম শেখ যখন পাশে নেই তখন শেখ বলবেই বা কাকে? চুপচাপ ড্রয়িং রুমে এক কোণে বসে আছে আয়াত। গভীর চিন্তায় হারিয়ে থাকা আয়াতকে দেখে বোঝা যাচ্ছে। এই সময় ঈশা দৌড়ে এসে বলল, আপু, চাচু ফোন দিয়েছে, তোমার ফোন নাকি পাচ্ছে না, এই নাও, কথা বলো। আয়াত ধীরে ধীরে ঈশার হাত থেকে ফোনটা নিল, কানে নিয়ে ওপাশ থেকে শুনতে পেল, আয়াত মা, কেমন আছো তুমি? ফোন বন্ধ, পাচ্ছিলাম না, চিন্তায় পড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু, ফোনটা হারিয়ে গেছে তাই যোগাযোগ করতে পারিনি। ঠিক আছে মা, শুধু একটা কথা বলো, আমি কয়েকদিনের ভিতর দেশে ফিরছি, তোমার কিছু লাগবে? কিছু আনতে হবে? আমার কিছু লাগবে না আব্বু, তুমি ফিরে এসো, সেটা আমার সবচেয়ে বড় চাওয়া। তারপর বাবা মেয়ের মাঝে চলল দীর্ঘ সময় আলাপ, ভালোবাসা, অভাব, অপেক্ষার আশা ভরা 20 মিনিটের মতো এক সময়।
অনুভব আহানকে নিয়ে অফিসিয়ালি কাজে চট্টগ্রাম এসেছে। হোটেল রুমে 2টি চেয়ার ও একটি ছোট টেবিল। আহান একটি ফাইল হাতে নিয়ে বসে আছে। অনুভব জানলার দিকে তাকিয়ে নির্বিকার চেহারা চুপ করে বসে। আহান চোখ তুলে তাকায় অনুভবকে বলে, তুই কি কিছু নিয়ে চিন্তিত? অনুভব আগের নেই বসে না তাকিয়ে বলে, না। তাহলে তোর এমন লাগছে কেন? মুখটা একেবারে গম্ভীর। অনুভব চেয়ার ছেড়ে উঠে ধীরে হেঁটে জানলার পাশে দাঁড়িয়ে বলে, আমি ঠিক আছি, আজ বিকেলে ঢাকায় ব্যাক করব, সব কিছু গুছিয়ে নে। আহান জিজ্ঞাসা কণ্ঠে বলল, আঙ্কেল বলেছিল কিছু নাকি? আহানের কথা শেষ হওয়ার আগে থামিয়ে দিয়ে বলে, সেটা আমি দেখে নেব। আহান হালকা গলা নামিয়ে মুচকি হাসি, তুই বিয়ে করবি কবে রে? বয়স তার কম হলো না। অনুভব হঠাৎই ঘুরে তাকায়, চোখে এরকম বিরক্তি নিয়ে বলল, সেটা জেনে তোর কাজ কি? আহান কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে ফেলে, না এমনি বললাম, সিফাত আর তৌফিক তোকে দেখতে চেয়েছিল, বাংলাদেশে এসে দেখা করিসনি, আমাকে ফোন দিয়েছিল। একটু নীরবতা বিরাজ করলো। অনুভব কারবাট খুলে নিজের জামা কাপড় বের করে নিজের ব্যাগে গুছাতে শুরু করে। বিকেলের দিকে অফিস শেষ করে রুবায়েত বাসায় ফিরেছে। হঠাৎই আয়েশা বেগম ফোন করে জানলেন তার ননদের মেয়ে তিথি আজ আসছে। তাকে যেন বাস স্টপ থেকে নিয়ে আসে। রুবায়েত সোজা বাস স্টপের দিকে রওনা দিল। বাস স্টপে পৌঁছে সে প্রায় 10 মিনিট অপেক্ষা করলো। একটু পর বাস থেকে তিথি নামলো। রুবায়েত হেসে বলল, কিরে পিচ্ছি, ভালো আছিস? তিথি একটু গম্ভীর মুখে উত্তর দিল, উফ রুবায়েত ভাই, আমি পিচ্ছি বলবে না, আমি কি ছোট নাকি, অনার্সে পড়ি বুঝলে? রুবায়েত মুচকি হেসে বলল, সেই তো, তাহলে তোকে বাস স্টপ থেকে আমায় নিয়ে যেতে হবে কেন? তিথি হেসে ফেলল। এরপর রুবায়েত তাকে নিয়ে গাড়িতে উঠল। পথে তার মনে হলো কিছু খেয়ে নেওয়া যাক। তারা একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো। রেস্টুরেন্টে ঢুকে তার সাথে বসে খাবার অর্ডার করলো। কোচিং শেষে ঈশা আর রোহানি তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে। প্রতিদিনের মতো হালকা আড্ডা, হাসি, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ তার চোখ গিয়ে পড়ে পাশের টেবিলে, যেখানে বসে আছে রুবায়েত। রুহানি ভাইকে দেখে অবাক, কিন্তু তিথি থেকে দেখতে পায়নি। ঈশা খেয়াল করলো রুবায়েত একা নয়, তার সাথে বসে আছে এক অচেনা মেয়ে। দুইজন বেশ কথা বলছে, মাঝে মাঝে হেসে উঠছে। ঈশার মুখ থেকে এক মুহূর্তের জন্য যেন সব রং মুছে গেল। অবাক চোখে চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। ভিতরের জন্য কি একটা ভেঙে পড়লো ধীরে ধীরে। কোনো কথা না বলে হঠাৎই উঠে দাঁড়ালো সে। বন্ধুরা হতবাক হয়ে ডাকলো, ঈশা কি হয়েছে? সে শুধু একবার পিছনে তাকিয়ে হেসে বলল, ভালো লাগছে না। তারপর ধীর পায়ে রেস্টুরেন্টের দরজার দিকে হাঁটতে লাগলো, যেন প্রতিটি পদক্ষেপ সে নিজেকে বোঝাতে চাইছে সব ঠিক আছে, অথচ ভিতরে তার বিষাদে ভরে গেছে। ঈশা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া তুমি এখানে? আর কথাটা শেষ করতে পারলো না। পাশে তাকিয়ে দেখে তিথিকে দেখে জড়িয়ে ধরে বলে, আপু তুমি? আমি ভাবছি কে না কে। রুবায়েত রুহানিকে বলল, একা এসেছিস নাকি? না ভাইয়া, ফ্রেন্ডরা ছিল, ঈশাও ছিল, ও চলে গেল, ভালো লাগছে না নাকি? রুবায়েত ভৌ কুচকে বলল, আচ্ছা। রাত 8টার দিকে অনুভব চট্টগ্রাম থেকে বাসায় ফিরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে আহমিকা শেখ ও রহিমা মিলে সবাইকে একসঙ্গে রাতের খাবার পরিবেশন করছে। ঈশা রাত একসঙ্গে বসে খাচ্ছে, তবে আর ঠিক মতো খাচ্ছে না, শুধু হাত দিয়ে খাবার নাড়াচাড়া করছে। অনুভব এক পলক আয়াদের দিকে তাকালো, নিজের মনে বিড়বিড় করে বলল, সে কি ঠিক মতো খায় না? এই সময় ইব্রাহিম শেখ ছেলেকে জিজ্ঞেস করলো, চট্টগ্রাম সব কাজ কমপ্লিট? অনুভব বলল, জি বাবা, সব কমপ্লিট করে এসেছি। ইব্রাহিম শেখ বলল, আচ্ছা। রাতের খাওয়া শেষ করে ঈশা আর আয়াত একসঙ্গে বসে আছে। আয়াতের খেয়াল হলো ঈশা মন মরা হয়ে আছে, তাই ঈশাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না আপু, এমনিতে ভালো লাগছে না। এমনিতে আবার কারো ভালো লাগে না নাকি? কি হয়েছে বল। ঈশা তখন আয়াতকে জড়িয়ে ধরে, তেমন কিছু না আপু, মাথাটা একটু ব্যথা করছিল। একসাথে কিছুক্ষণ কাটিয়ে আয়াত নিজের রুমে চলে যায়। টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে যায়, কাপড় চেঞ্জ করে। অনুভব বাসায় আসার পর থেকে সে আবার বাসায় ভিতরে টি শার্ট প্লাজো পরে না, শুধু ঘুমানোর সময় পরে। কাপড় বদলে বেরিয়ে এসে মাথায় চিরুনি চালায়, তারপর বিছানায় বসে। হঠাৎ দরজায় নক করে আয়াত ভেবে নেই বুঝি বড় মা এসেছে। দরজা খোলা আছে। দরজা খুলে অনুভব ঘরে ঢুকে বিছানায় আয়াতকে বসে থাকতে দেখে চমকে যায়। আয়াত অনুভবকে দেখে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে এই লোকটা এখানে কেন? চলবে গাইস, গল্পটি কেমন হয়েছে সবাই একটু জানিয়ে যাবেন। আর পরবর্তীতে বেশি করে পার্ট দেব এই চ্যানেলে। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।